আসসালামু আলাইকুম। আমাদের এখানে 14 নম্বর লেকচারে আজকে আমরা আইএলটিএস রিডিংটা একটু শুরু করব। প্রথমে এখানে লেখা আছে আইএলটিএস রিডিং এর উপর একটু বিশেষ ওয়াজ নসিহত দরকার আছে, কারণ এটা হচ্ছে কি একমাত্র মডিউল যেটাতে স্টুডেন্টের সবচেয়ে বেশি খারাপ মার্কস তুলে। রাইটিং এও মার্কস এত বেশি ভালো না হলেও মানে সম্মানজনক একটা স্কোর ইজিলি তুলতে পারে, 6 এভারেজে তোলা যায়, এটা ডাজন্ট ম্যাটার। কিন্তু ওই রিডিং এ স্টুডেন্টের 6 তুলতে পারে না। অনেক স্টুডেন্ট 3.5 দিয়েও আটকা খায়। তো সেক্ষেত্রে কিছু জিনিস আপনাদের একটু আমার বলে রাখা উচিত। তো এই জন্য প্রথমে কিছু কথা শুনুন, কাজে লাগবে। যারা পুরানো তারা মোটামুটি এগুলো জানেন, নতুন যারা আছেন যারা একটু শুরু করেছেন একটু আইডিয়া পাবেন। সো আইএলটিএস রিডিং এ আসলে আইএলটিএস রিডিংটা মানে কেন ডিফিকাল্ট? আইএলটিএস রিডিংটা ডিফিকাল্ট হচ্ছে কি টাইমের কারণে। যে টাইমটা দেওয়া হয় 60 মিনিটে 40টা প্রশ্ন, 3টা প্যাসেজ, এই টাইমটা ম্যানেজ করা যায় না। এখন আইএলটিএস রিডিং এ খারাপ তো হবেই, কারণ আমরা এখানে দেখেন আমি কয়টা অপশন দিয়ে রেখেছি। এখানে দেখেন, হ্যাঁ, 3.5 পাইলে ভিসা হবে না। এখানে দেখেন আইএলটিএস রিডিং এর জন্য আমি যদি ফোকাস করতে চাই, আমার কোন কোন জিনিসগুলো লাগতেছে, যদি আমি একটু ভালো মার্কস তুলতে চাই তাহলে আমার কি কি জিনিস লাগে। স্টুডেন্টরা শুধু মনে করে যে স্ট্র্যাটেজি, ট্রিক্স, টিপস, এগুলো এগুলোর জন্য স্টুডেন্টরা হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ফোন কলে, ইউটিউব কমেন্টে আমার স্টুডেন্টরা সরাসরি সব সময় শুধু স্যার ট্রিক্স, টিপস এগুলো আমাকে দেন। এগুলো হচ্ছে কি ভুয়া জিনিস, এটা কাউকে বোঝাতে পারি না। এখন আমি পরামর্শ দেওয়া বন্ধ করে দিয়েছি। মাঝে মধ্যে আমি ফেসবুকে অনেক সময় বলেও দিই যে আমার সাথে আমার কাছে কেউ পরামর্শ চাই না, কারণ পরামর্শ দিয়ে কাজে লাগে না, শুধু শুধু পরামর্শ নিয়ে লাভ কি। রিডিং এ বেশিরভাগ স্টুডেন্টে ধরা খায় কোন জায়গায়, এই যে তারা স্ট্র্যাটেজির উপর নির্ভরশীল হতে চায়, এই জন্য কিন্তু স্কোর খারাপ করে। আপু, আপনার যে টিচার আপনাকে পড়ায়, যে টিচার আপনাকে মানে 8 এর ওয়ারেন্টি দেয়, 7 এর ওয়ারেন্টি দেয়, ওই টিচারও তো স্ট্র্যাটেজির 8 পায়নি। সে নিজেই তো প্রচুর জিনিস জানে। এই স্ট্র্যাটেজি ছাড়াও কি কি জিনিস জানে দেখেন। প্রথমত সে প্রচুর ভোকাবুলারি জানে, সুতরাং আপনাকেও অনেক ভোকাবুলারি বা শব্দের অর্থ জানতে হবে। আইএলটিএস রিডিং এর প্রথম কাজ হচ্ছে কি, আপনি যদি 3 মাস আইএলটিএস প্র্যাকটিস করেন, এই 3 মাসের 3 মাসে আপনি কি করতে হবে, ভোকাবুলারি নিয়ে কাজ করতে হবে। এখানে যে স্ট্রং, সে রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং সব মডিউলে স্ট্রং। বিশেষ হয় না, দেখে নিন যারা স্কোর ভালো করে তারা কিন্তু ভোকাবুলারিতে খুবই স্ট্রং। আইএলটিএস রিডিং এটা 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 ছেলে খেলা না, এটা খুবই ডেঞ্জারাস একটা জিনিস। কিন্তু প্রথম সত্য হচ্ছে কি, আপনার ভোকাবুলারি রেঞ্জ যত বাড়াতে পারে। দেখেন আমি এই চুরি চামারি যে কথাবার্তাগুলো এগুলো বললে কাস্টমার বেশি পাওয়া যায়, স্টুডেন্টরা তো কাস্টমারই, তাই না? বাস্তবিক অর্থে স্টুডেন্ট হচ্ছে কাস্টমার, কারণ আপনাদের টাকা দিয়ে আমরা পেট চালাই। সো এই স্ট্র্যাটেজির কথা যদি বলে কেউ ভিডিও বানায়, দেখবেন তার ভিউ বেশি হয়, প্লাস স্টুডেন্টরা তার দিকে একটু আকৃষ্ট হয়। কিন্তু বাস্তবতা এটা হচ্ছে একটা ফ্রড জিনিস। এটা কিন্তু বাস্তবিক একটা ফ্রড জিনিস। আপনার আপনার স্ট্র্যাটেজি তো কাজে লাগবে না যদি আপনার স্কিল না থাকে। স্কিল হচ্ছে কি আপনার ভোকাবুলারি, এটা হচ্ছে কি 1 নম্বর শর্ত। হ্যাঁ, ভোকাবুলারি আপনি ভুলে যান, এটা ভালো কথা। কিন্তু কোন জিনিসগুলো ভুলেন? কঠিন জিনিসগুলো। তাহলে কঠিন জিনিসগুলো রিভিশন দেন না কেন, এগুলোকে অ্যাপ্লাই করেন না কেন? তারপর হচ্ছে কি ট্রান্সলেশন। এই ট্রান্সলেশনের কারণে হচ্ছে কি রিডিংটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, ট্রান্সলেশন স্টুডেন্টরা পারে না। খেয়াল করে দেখেন আইএলটিএস এ যারা মোটামুটি রিডিং এ ট্রান্সলেট করতে পারে তারাই কিন্তু ভালো মার্কস তোলে। সো ট্রান্সলেশন জিনিসটা একটু ডিফিকাল্ট। এখন এটাকে ফোকাস করবেন কিভাবে? ট্রান্সলেশনে ফোকাস করবেন কিভাবে? ট্রান্সলেশনে ফোকাস করতে হলে প্রথমেই তো আপনার ভোকাবুলারি লাগবে। এই যে ভোকাবুলারিটা যদি খারাপ হয়, আপনার যদি দুর্বলতা থাকে, তাহলে আপনি ট্রান্সলেশন ভালো করতে পারবেন না। সো ট্রান্সলেশন ভালো করতে হলে আপনাকে কি করতে হবে, ভোকাবুলারিটা একটু ইনক্রিজ করতে হবে। আর একটা লাইনের যদি আপনি শব্দের অর্থ জেনে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি মোটামুটি কাছাকাছি একটা অনুবাদ করতে পারবেন। ফুল পারবেন না, এটা কারণ আছে। কারণ আমরা একটা লাইন দেখে যে অনুবাদটা মনে করি, বাস্তবে ব্রিটিশ বা আমেরিকানরা ওই লাইন দিয়ে ওইটা বুঝায় না। সেটা হচ্ছে একটা প্রবলেম। এই জন্য কিন্তু আপনি বিভিন্ন স্যারের হেল্প নিতে পারেন। আপনি একটা অনুবাদ হচ্ছে না, আপনি জানাতে পারেন যে স্যার এই অনুবাদটা হচ্ছে না। বেসিক গ্রামার, বেসিক গ্রামারটা দরকার আছে, কারণ শূন্যস্থানে কিন্তু আপনি গ্রামারে হেল্প নিতে হবে। তো একটা শূন্যস্থান ফিল আপ করার সময় এখানে শূন্যস্থানে কি হবে, নাউন, অ্যাডজেক্টিভ, সিঙ্গুলার নাকি প্লুরাল, এগুলো কে বলে দিবে আপনাকে? গ্রামারই তো বলে দিবে, তাই না? সো গ্রামারটাও দরকার। তারপর হচ্ছে রিডিং স্পিড, আপনি দ্রুত রিডিং পড়া জানতে হবে। ঠিক আছে?
দ্রুত রিডিং স্পিড যদি মানে রিডিং যদি দ্রুত পড়তে পারেন তাহলে সময় কভার দিতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে কি কমন সেন্স। কমন সেন্সটা কি? অনেক সময় দেখুন এই ক্ষেত্রে একটা শূন্যস্থানে দিয়ে মানে উদাহরণ যদি দেই, তো শূন্যস্থানে এখানে মনে হচ্ছে যে দ্য কাউ ইটস দ্যাশ, তো বোঝা যাচ্ছে যে এখানে খাবার জাতীয় কোনো একটা প্রশ্নের আনসার হবে। তারপর আপনি কি বসিয়ে দিলেন এখানে? একটা বস্তু বসিয়ে দিলেন, দ্য কাউ ইটস কম্পিউটার, আপনি কম্পিউটার বলে বসিয়ে দিলেন। সো কথা হচ্ছে কি এখানে তো আপনার সেন্স একটা ইউজ করা উচিত ছিল, যেখানে তো একটা খাবারের নাম হবে, যেহেতু কাউ বলেছে প্রাণীর নাম, ইটস যেহেতু ভার্ব তাহলে এরপর একটা খাবারের নাম হবে। সো এটা হচ্ছে কি সেন্স। এরপর হচ্ছে কি স্ট্র্যাটেজি, আর লাস্টে একটা লাকও এড করে দিয়েছি। লাস্ট স্ট্র্যাটেজি নিয়ে একটু পরে কথা বলতেছি, লাকটাও দরকার আছে। প্রাইম ফোকাস বলতে আপনার স্কোরটা কিসের উপর ডিপেন্ড করতেছে, আমি সব জিনিসটা একটু মানে তুলে ধরছি, কারণ আপনি ভালো স্টুডেন্ট, মোটামুটি আপনার 6.5 লেভেল আছে, পরীক্ষায় ওই প্রিপারেশন নিয়ে গেছেন, কিন্তু আনফরচুনেটলি আপনার পছন্দনীয় যে প্রশ্নগুলো আছে এগুলো কোনোটাই আসে না। অথবা আপনি 13টা 14টা প্রশ্নের আনসার দিবেন একটা প্যাসেজ থেকে। তো দেখেন, একটা প্যাসেজের সম্পূর্ণ অনুবাদ কিন্তু আমি নিজে, আমি একজন টিচার আপনাদের এখানে টিচিং করছি আমি, আমি নিজে কিন্তু একটা প্যাসেজের ফুল অনুবাদ জানি না সত্য বলতে। কিছু কিছু অনুবাদ আমি নিজের মতো করে বানিয়ে অনুবাদ করে দিই। তো আর একটা প্যাসেজের আমরা একটু পরে প্যাসেজ সলভ করব, একটা পরে আমরা প্যাসেজ সলভ করবো, তো আমি দেখাবো এখানে যে 13টা প্রশ্নের উত্তর 13টা লাইনে আছে, কিন্তু আনফরচুনেটলি আপনি যে অনুবাদগুলো জানেন না ওই উত্তর বিশিষ্ট লাইনগুলোতেই আপনি আপনার অনুবাদে প্রবলেম, মানে মোটামুটি প্যাসেজের অনুবাদ জানেন, কিন্তু যে যে লাইনে আপনার উত্তরগুলো আছে সেই লাইনগুলোতেই আপনি অনুবাদ একটু কম জানেন। তো এটা কিন্তু একটা লাকের কারণে কিন্তু আপনার একটু মানে মাঝে মধ্যে স্কোর একটু খারাপ হয়ে যেতে পারে। তো এর মানে এই না যে আপনি লাকটা খুবই গুরুত্বপূর্ণ, লাক অবশ্যই থাকবে, লাক বিশ্বাস করতেই হবে। আর মানে বুঝাচ্ছি যে আপনার প্রিপারেশন ভালো, মোটামুটি পারেন না, তারপরে লাকের কারণে কিন্তু আমরা অনেক ভালো স্টুডেন্ট দেখছি রিডিং এ খারাপ করে। আসেন স্ট্র্যাটেজি। এখন আসেন স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিটা কি? স্ট্র্যাটেজিটা হচ্ছে কি এখানে দেখেন, আমরা সবসময় স্ট্র্যাটেজিতে ফোকাস করি, কিন্তু স্ট্র্যাটেজিটা কয় নম্বর লিখছি আমি এখানে? 6 নম্বর। এগুলো যদি না থাকে আপনার, তাহলে স্ট্র্যাটেজি আপনি কিভাবে কাজে লাগাবেন? ভোকাবুলারি স্যার কোন স্যার আছে, এমন কোন স্যার দেখাইবে যে স্যার নিজে 9 পেয়েছেন, উনি কিভাবে আনসার দেন? উনি কি ট্রিক্স দিয়ে আনসার দিয়ে দেন? ইম্পসিবল, এটা হচ্ছে কি বড় বেইমানি। ট্রান্সলেশন ছাড়া রিডিং কখনোই মানে বোঝা সম্ভব না। ট্রান্সলেশন করতে হলে আমার ওয়ার্ড মিনিং জানতে হবে। স্ট্র্যাটেজিটা হচ্ছে কি আমার সময় বাঁচানোর কৌশল, যে আমি 60 মিনিটের ভিতরে 40টা প্রশ্নের আনসার দিব। কিন্তু জানেন বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু টার্গেট কিন্তু 40টা আনসার দেওয়া না। আমরা কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট এখানে 9 টার্গেট কারো নাই, তাহলে আমার 40টা টার্গেট তো না। আমার বেশিরভাগ স্টুডেন্টের টার্গেট করে হচ্ছে 6.5। আর আমি আগে বলেছি, লাস্টে এখনো বলছি, রেগুলার বলবো, আমি মূলত টার্গেট নিয়ে পড়াই 6.5 যাদের টার্গেট। তো 6.5 পাইতে হলে তো আপনাকে 40টা টার্গেট করতে হচ্ছে না, আপনাকে টার্গেট করতে হবে 26টা। তো 26টা আপনি টার্গেট করছেন মানে 14টা বাদ দিচ্ছেন, তাহলে আপনি এত প্রেশার নিচ্ছেন কেন? যাদের 9 টার্গেট তারা 1 ঘন্টায় বা 60 মিনিটে কটা আনসার দিচ্ছে? 40টা। এখন আপনার প্ল্যানিংটা এখানে বিষয় আছে। তো এটা বোঝানোর জন্য আমি একটা প্ল্যানিং এর কথা চিন্তা করি। আইএলটিএস রিডিং এ কিছু প্রশ্ন, কঠিন প্রশ্ন আছে, হার্ড প্রশ্ন আছে। তো আমরা একটু পরে যখন মেইন লেকচারে যাব তখন আমি দেখাবো, যারা নতুন একদম তারা জিনিসগুলো একটু দেখতে পারবেন, যে আপনি রিডিং, আইএলটিএস রিডিংটা যদি বেসিক যদি একটা রিডিং নিয়ে চিন্তা করেন, মাস্টার্সের জন্য হচ্ছে কি কোনো ভার্সিটি 6 এ হয়, 6.5 লাগে। আচ্ছা, ওই প্রশ্নগুলো আমাকে লাস্টে একটু করেন, আমি একটু মনে করে দেওয়ার চেষ্টা করি। আইএলটিএস রিডিং এ কিছু কিছু টপিক আছে, মানে কিছু কিছু প্রশ্ন আছে ইজি, কিছু কিছু আছে হচ্ছে হার্ড। সো আমি যেহেতু 9 টার্গেট নিচ্ছি না, সর্বপ্রথম একটা স্টুডেন্টের টার্গেট থাকা উচিত 5.5, তারপর 6, তারপর 6.5, এভাবে টার্গেটটা বাড়ানো উচিত। কারণ আপনি যদি ওভারঅল 6 পেতে চান তাহলে রিডিং এ অন্তত 6.5 মানে 5.5 লাগবে। 5.5 না হলে আপনার ভিসা হবে না। তো 5.5টা পাইতে হলে কি কি লাগবে সেটা আগে, ইজি টপিক যেগুলো আছে যেমন ব্ল্যাঙ্কস, তারপর হচ্ছে গিয়ে ট্রু ফলস, তারপর হচ্ছে গিয়ে নেম ম্যাচিং, এগুলো হচ্ছে গিয়ে আইএলটিএস এর সহজ প্রশ্ন। সো আইএলটিএস এ কখনোই কঠিন প্রশ্ন গিয়ে নিয়ে বেশি ঠেলাঠেলি করবেন, এটা করে যারা একটু বোকা টাইপের। আইএলটিএস এ আপনি সহজগুলোকে আগে টার্গেট করবেন, আপনার টার্গেট যদি কম থাকে, অনেকে ওয়ার্ক পারমিটের জন্য 5 দরকার পড়ে, 4 দরকার পড়ে, তো সেক্ষেত্রে আপনি ইজি টপিক গুলো দিয়ে আগে আপনি আপনার
মেইন যে নিশ্চিত যে উত্তরগুলো আছে যেগুলো আপনি সহজে পারবেন সেগুলোকে আপনি আগে লুফে নেন, তারপরে বাকি যেগুলো পাবেন সেটা হচ্ছে বোনাস। সো ব্ল্যাঙ্কস, ট্রু ফলস, নেম ম্যাচিং এগুলো সহজ, এগুলো নিয়ে আপনি একটু বেশি কাজ করুন বাসায়। আমি স্টুডেন্টদেরকে সবসময় বলি, এবং আমি ক্লাসে কিন্তু পড়াই কোন জিনিসটা কম পড়াই, কঠিনটা একটু কম পড়াই, এটা সত্য কথা, এটা আমার লুকানোর কিছু নাই। যেমন আমি রিডিং এর এমসিকিউ এটা খুবই কম পড়াই, কারণ আমার টার্গেট, আমি সবসময় আমি নিজেকে ধরে নিই যে আমার হচ্ছে এভারেজ লেভেলের স্টুডেন্টদেরকে আমি ক্যাপচার দিই। যাদের 9 টার্গেট তারা কখনো আমাকে ফলো করবে না, বা আমি তাদেরকে বলবো না যে আপনি আমাকে ফলো করেন, আরো ভালো ভালো টিচার আছে। হার্ড টপিক যেগুলো আছে, হার্ড টপিক হচ্ছে হচ্ছে কি কারা কারা, হার্ড টপিক হচ্ছে কি আপনার এমসিকিউ, তারপর হচ্ছে গিয়ে লিস্ট অফ হেডিং, তারপর হচ্ছে গিয়ে স্টেটমেন্ট ম্যাচিং, তারপর হচ্ছে গিয়ে সেন্টেন্স কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন একটু কম আসে, তারপর দিয়ে দিচ্ছি সেন্টেন্স এন্ডিংও বলতে পারেন থেকে। এগুলো হচ্ছে কি কঠিন, তো দেখেন হার্ড টপিকস এবং ইজি টপিকস এগুলো যদি প্রথমে আপনি মাথায় সেট করে রাখেন, তাহলে পরীক্ষার ফলে আপনি সবসময় কি করবেন, যে আমি প্রশ্নগুলো একটু উল্টিয়ে দেখবো যে আমার ইজি টপিকস কোনগুলো আসলো। তো ইজি টপিকস গুলো আমি একটু করতে হবে আমাকে, এগুলোকে আগে আনসার দিতে হবে এবং এগুলোকে মার্কস নিশ্চিত করতে হবে। অনেক সময় আছে যে এগুলো ফলো করলেই মোটামুটি 12 থেকে 15টা চলে আসে। তারপর ইজি টপিকস থেকে আপনি সর্বোচ্চ মার্কস তুলবেন, আর হার্ড টপিক থেকে একটু সিস্টেমেটিক ভাবে, এবং কিভাবে পড়তে হবে এটা তো আমি একদিনে বোঝাতে পারবো, এই জন্যই তো আমরা কয়েকটা ক্লাস করতে হয়, তাই না? এখন আসেন কিছু পরামর্শ, স্পেশাল কিছু অ্যাডভাইস আছে। আমরা চলে যাবো একটু পরে রিডিং প্যাসেজ ওয়ানে। কারণ আজকে থেকে আমাদের রিডিং ক্লাস শুরু, কন্টিনিউয়াসলি এখন শুধু রিডিং ই চলবে। লাস্টের দিকে আমরা করব, কি যেন বলে, রাইটিং করবো। তবে সবচেয়ে বেশি রিডিং এ সময় দিবেন, কারণ রাইটিংটা আসলে বোঝা খুবই সহজ। তাছাড়া পিডিএফ ফাইল, শর্ট ভার্সনটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছি গতকালকে, আর লঙ্গার ভার্সনটা প্রিন্ট পাবেন, এটা জানুয়ারির ফার্স্টে অথবা ডিসেম্বরের লাস্টে। যাই হোক, কথা বলে সময় নষ্ট করছি না। হার্ড টপিকস হচ্ছে কি এমসিকিউ, লিস্ট অফ হিডিং, স্টেটমেন্ট ম্যাচিং, সেন্টেন্স এন্ডিং, এগুলো হচ্ছে কি একটু ডিফিকাল্ট। আর একটা প্রশ্ন আছে সেটা এখানে দিতে হবে, সেটা হচ্ছে কি ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ। শূন্যস্থান দুই প্রকার আছে, একটা হচ্ছে কি শুধু ব্ল্যাঙ্কস উইদাউট ক্লুজ, একটা হচ্ছে উইথ ক্লুজ। উইথ ক্লুজটা একটু ডিফিকাল্ট। এখন আমার কান্নাকাটি করে তো লাভ নাই, আমি কি করব, আমি সহজগুলোকে একটু আয়ত্ত করবো, দেখবো আমার হাতে কি পরিমাণ মোট সময় আছে। আপনাদের প্রতিদিন কাজ হচ্ছে কি বেশি বেশি করে ভোকাবুলারি শিখবেন, এবং ভোকাবুলারি কিভাবে শিখবেন, রাইটিং এবং স্পিকিং এর জন্য যত ভোকাবুলারি লাগে আমি আপনাদেরকে শিটে যেটা দিয়েছি এর বাইরে একটা ওয়ার্ড শিখতে হবে না, এটা বারবার বলছি, আর আর বলবো না, কারণ এটা সত্য কথা। আপনাদের স্পিকিং এবং রাইটিং এর জন্য যা দিয়েছি এটা ওভার দিয়ে দিয়েছি, এর থেকে বাইরে এক চালানোর ওয়ার্ডও লাগবে না, বরঞ্চ এখান থেকে আরো শর্টকাট করতে পারবেন, আপনারা নিজেরা করে নিন। স্পেশাল অ্যাডভাইস হচ্ছে গিয়ে এখানে কিছু করণীয় আপনাদের জন্য আছে, সেটা আমি একটু নেক্সট দিয়ে দিচ্ছি। আপনি যখন কোনো রিডিং প্যাসেজ সলভ করবেন, আপনি প্রথমে টাইমারটা সেট করবেন যে আপনার কত মিনিট সময় যাচ্ছে। স্পেশাল জেট বাইসে সেট টাইমার, আপনি যখন রিডিং প্যাসেজ সলভ করবেন আপনি আগে টাইমারটা সেট করবেন যে আপনার কত মিনিট টাইম যাচ্ছে। প্রথম প্রথম বেশি সময় যাক, সমস্যা নেই, তবে বেশি সময় যাওয়ার মানে এই না যে ঘন্টার পর ঘন্টা দিয়ে দিবেন একটা প্যাসেজে, এই মিস্টেকটা কখনো করবেন না। এই মিস্টেকটা কখনো করবেন না, কেন জানেন? আপনি যদি একটা প্যাসেজে 30 মিনিট দেন বা 3 ঘন্টা দেন, ঘুরে ফিরে রেজাল্ট আসবে সেই মানে একই সেমই আসবে। আপনি যদি টাইম 3 ঘন্টাও দেন বা 30 মিনিট দেন, ঘুরে ফিরে রেজাল্ট আসবে সেম। আপনার টার্গেট দিবেন যে 30 মিনিট, ধরেন 35 মিনিট, 35 মিনিটে আমি প্যাসেজের 13টা আনসার দিব। এখন আমার আনসার যতটাই সঠিক হোক, সেক্ষেত্রে আপনার প্রতি রিকোয়েস্ট হচ্ছে কি, আপনি কখনো ডিকশনারি চেক করতে পারবেন না, আপনি কারো হেল্প নিতে পারবেন না, এদিক সেদিক তাকাতে পারবেন না। আপনি আপনার বর্তমান নলেজ দিয়ে, আপনি আপনার বর্তমান যে নলেজটা আছে মানে ইংলিশের উপর, সেই নলেজ দিয়ে দেখেন আপনার কয়টা প্রশ্ন উত্তর হচ্ছে। মানে ধরেন 35 মিনিট আপনার টার্গেট নেবেন, আমি মনে করি যে প্রথম প্রথম 30 মিনিট নেওয়া উচিত, কারণ 30 মিনিট উপরে নেওয়া উচিত না। আর যখন আপনি আনসার সেট করবেন, আপনাকে একটু একটু পরে পেসেজ ওয়ানের যখন একসাথে মানে এক ধারাবাহিকভাবে একটানা 3 দিন হবে পেসেজ ওয়ানের উপর ক্লাস, দেখে নিন কিভাবে আমি উত্তরগুলো বের করে দিই। আগে দিয়েছি প্রচুর ক্লাস, ইউটিউবে তো আর পাবলিক আপলোড দেওয়া আছে, আর এখন তো ক্লাস লাইভ হচ্ছে। আপনি কি করবেন, 13টা প্রশ্ন
ওই স্ট্র্যাটেজি খাটিয়ে সময় যেটা আছে আর কি, যে সময়টা আপনি টার্গেট নিচ্ছেন সময়টা সেভ করে করে আপনি আনসার দিবেন। সাদিক খান, আপনি পরে কথা বলেন, আমি আপনার সাথে পরে পরে কথা বলছি, সমস্যা নাই, ক্লাসটা শেষ হয়ে যাবে। আচ্ছা, যে যে লাইনে আনসার আছে ওই লাইনে শুধুমাত্র আনসার দেখবেন, প্রত্যেক লাইনের অনুবাদ আপনার বোঝার দরকার নেই, কারণ প্রত্যেক লাইনে লাইনে উত্তর নাই। তারপর আনসার শিটে আনসার চেক করেন, দেখেন আপনার আনসার কয়টা হয়েছে। তারপর আপনার মিস্টেক গুলো রিভিউ করেন, যে আমার মিস্টেক গুলো কেন হলো, দেখেন নিজে নিজে রিভিউ করতে পারছেন কিনা। না পারলে যে যে রিভিউ গুলো পারেন না, পৃথিবীটা এখন খুবই সহজ। আপনাকে সবসময় যে একজন টিচারের আন্ডারে থাকতে হবে এটা সত্য কথা না। কারণ আমরা টিচাররা, বললাম না, আমরা টিচাররা হচ্ছে গিয়ে এক ধরনের কাইন্ড অফ বাটপারি ব্যবসা করি, আমি সহ সবাই। কারণ অনেস্টির তো কোনো ভ্যালু নেই। অনেস্টি দেখে কে ভ্যালু পাবে? আপনিও পাবেন না, আবার কেউ পাচ্ছে না। তো কথা হচ্ছে কি, আপনি একটু নেটে সার্চ দেন, দেখবেন সব উত্তর পেয়ে গেছে। সো আপনার যে প্রশ্নের উত্তরগুলো ভুল হয়েছে সেগুলো একটু রিভিউ করেন, কারণ একজন স্যার তো আপনাকে প্রতিদিন প্রতিদিন আপনাকে হেল্প করতে পারবেন, এই সত্য কথা। হ্যাঁ, কিছু কিছু হেল্প আমরা যতটুকু পারি চেষ্টা করি, যখন ফ্রি থাকি কাজ মানে কাজ শেষে ফ্রি থাকি স্টুডেন্টদের হেল্প করার চেষ্টা করি। তো আপনি কি করবেন, যে আনসারটা ভুল হলো কেন ভুল হলো প্রথমে দেখেন, নিজের নিজের নলেজ থেকে মিলিয়ে দেখেন যে আমার এই আনসারটা ভুল হইলো, আমি আমার ভুল বুঝতে পারছি কিনা। যদি ভুল বুঝতে পারেন যে ঠিকই তো, আমি ফলস কেন দিলাম, এটা তো ট্রু হওয়ার কথা, যদি বুঝতে পারেন তাহলে তো ভালো। আর যেগুলো তার নিজে নিজে রিভিউ করার পরে বুঝতে পারবেন না, এটা যে কোনো ভাবে অন্য সাহায্য নেন, ইন্টারনেটের সাহায্য নেন, ইউটিউবের সাহায্য নেন, আপনার প্রশ্নের উত্তর আছেই আছে। তারপরে তো আপনার স্যার আছেন। গেল এটা। তারপরে হচ্ছে কি, আপনি এই প্যাসেজটা পড়ার পর নতুন প্যাসেজে আবার চলে যাবেন না, এই প্যাসেজ নিয়ে একটু ঘাটাঘাটি করুন, এই প্যাসেজের কোন কোন ওয়ার্ড নতুন শিখেন। আপনার কাজ হচ্ছে কি, আপনি স্টুডেন্ট হিসেবে রিডিং এ সবচেয়ে বেশি সময় দিতে হবে আপনার নতুন শব্দ শিখতে। 3000 ওয়ার্ড শিখতেই হবে আপনাকে, টার্গেট নিবেন। আপনি যদি আইএলটিএস এর কিছুই পারেন না, অন্তত শব্দের অর্থ শিখেন, গ্রামার তো আপনি শিখে ফেলবেন, সমস্যা নেই, এটা টাফ কিছু না। কিন্তু ওয়ার্ড মিনিং যদি না শিখেন তাহলে আপনার পুরো জার্নিটাই কিন্তু বৃথা হয়ে যাবে। তার মানে এই মূল কথা আমার কি দাঁড়াইলো, আপনি টাইমার সেট করবেন, 30 মিনিটে আনসার দিবেন যতটা। হ্যাঁ, একটা জিনিস, 13টার 13টাই আনসার দিতে হবে, ব্ল্যাঙ্ক রাখা যাবে না। আপনার ব্রেন বলছে এটা ট্রু, আপনার ট্রু দেন। আপনার ব্রেন বলছে এটা আনসার হচ্ছে কি, কি যেন বলে, বিউটিফুল, আপনি বিউটিফুল দেন। পরে ম্যাচ করে দেখেন, কিন্তু ব্ল্যাঙ্ক রাখবেন না। বারবার বলতেছি, কিছু স্টুডেন্টের অভ্যাসই হচ্ছে ব্ল্যাঙ্ক রাখা, ফাইনাল পরীক্ষায় গিয়ে ব্ল্যাঙ্ক রেখে দেয়। আনতাজি দিলে তো অনেক সময় প্রশ্নের উত্তর 2-3টা হয়ে যায়। আর যখন আপনি নিজে আনসার দেওয়ার চেষ্টা করবেন, মানে টেস্ট সলভ করবেন, তখন আপনি ইয়ে করবেন না, আবেগপ্রবণ হবেন না। প্রত্যেক লাইনে লাইনের অর্থ আপনার জানার দরকার নেই। আপনার মনে হচ্ছে কিওয়ার্ড ধরার পর মনে হচ্ছে যে এই লাইনে আমার আনসার আছে, এই লাইনের অর্থ জানলে হবে, প্রত্যেক লাইনের অর্থ জানতে হবে না। যখন আপনি অ্যানালাইজ করবেন তখন আপনি চেষ্টা করবেন যে এই লাইনটা কি অর্থ। যখন আপনি রিভিউ করবেন বা নিজে টেস্ট অ্যানালাইজ করবেন, বুঝতে পারছেন? টেস্ট যখন সলভ করবেন তখন আপনি এটাকে নিয়ে এত বেশি আবেগপ্রবণ হবে না। একটা ওয়ার্ডের অর্থ জানেন না তো কি জানেন, না জানলে কি আসে যায়, বাদ দিয়ে দেন। কারণ আপনাকে তো এই টেস্ট সলভ করার সময় তো আপনি ডিকশনারি এলাউড না, আপনার কেউ হেল্প নেওয়া এলাউড না, তাহলে আপনি কার অপেক্ষা করছেন? ধরে নেন একটা ওয়ার্ডের মিনিং জানেন না, ধরে নেন ওই ওয়ার্ডের মিনিং হচ্ছে কি জায়েদ খান, যদি আপনি মেয়ে মানুষ হন। আর ছেলে মানুষ হলে ধরে নেন তার নাম বলবো, ধরেন পরিমণি, ধরে নেন আপনি পরিমণি, এই মিনিংটা হচ্ছে কি পরিমণি, ধরে এটা অনুবাদ করে নেন, যেভাবে খুশি ভাবে অনুবাদ করেন, কারণ আপনি তো কোনোভাবেই এটার অনুবাদ পারবেন। সো যখন এইটা শেষ হয়ে যাবে আনসার মিলানোর পর, তখন আপনি অ্যানালাইজ করতে গিয়ে এটা এই প্যাসেজের নিচে আপনি 3 মিনিট সময় দেন, কিছু আসে যায় না। মনে রাখবেন এই ইয়েটা হচ্ছে কি, ওয়ালাইকুম আসসালাম, আপনার রিডিং এর প্রথম দিকের প্র্যাকটিসটাই হচ্ছে কি সবচেয়ে জরুরি, এবং এটা হচ্ছে কি আপনার বেস, ভিত্তি তৈরি করবে। সো এই হচ্ছে কি রিডিং এর ক্ষেত্রে। এখন বাকি সবগুলো আমরা প্র্যাকটিক্যালি গিয়ে এখন রিডিং প্যাসেজে গিয়ে আমরা অ্যাপ্লাই করব। আমরা এখন 15 নম্বর লেকচারে চলে যাব, ঠিক আছে? আশা করি মোটামুটি